কোডিং ইউজ করতেছেন বা এআই ইউজ করতেছেন। এটা ভালো বাট আমি আপনাদেরকে যেটা ইনস্ট্রাকশন দিয়ে আসছিলাম যে আপনার একটু বুঝে শুনে কোড করা লাগবে। কোড বেসটাকে একটু ক্লিন রাখা লাগবে। যত বেশি ক্লিন রাখা যায় আরকি, যত বেশি মেইনটেইনেবল রাখা যায়। তো আজকে আমরা আসলে আলোচনা করব যে আমরা আসলে কোড বেসটাকে কিভাবে ক্লিন রাখতে পারি, কিভাবে মেইনটেইনেবল রাখতে পারি এবং যাতে করে আপনারা যেহেতু মাল্টিপল টিম মেম্বার একটা প্রজেক্টে কাজ করতেছেন, কিভাবে সিঙ্ক করে কাজ করবেন। এসব জিনিসপত্র নিয়ে আসলে আমরা আজকে আলোচনা করব আরকি। আজকে আমরা আসলে একটা ডিজাইন প্রিন্সিপল নিয়ে পড়াশোনা করব। যেটাকে আমরা অ্যাটমিক ডিজাইন প্রিন্সিপল বলি, যেটাতে আসলে ইন্ডাস্ট্রিতে এখন কাইন্ডলি ওয়াইডলি ইউজ হয়। যে ডিজাইনের উপর বেস করে আসলে ওরা ফোল্ডার স্ট্রাকচার গুলোকে সাজায়। ফাইল নেম গুলাকে আসলে বিভিন্ন নেমিং কনভেনশন ফলো করে ফাইল নেম গুলাকে আসলে ডিজাইন করে আরকি। ওইসব জিনিসপত্র নিয়ে আসলে আমরা দেখবো আরকি। আ আমি স্ক্রিনটা শেয়ার করি। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? ওকে স্যার। ধরেন স্যার আপনাদের randomly ২-৩ জনকে আমি সাপোজ এখন একজনকে আমি যখন একটা এক্সিস্টিং প্রজেক্ট মানে ধরেন যে প্রজেক্টে আমি অলরেডি কাজ করে আসছি ধরেন মোর দ্যান 4 বা 5 মান্থ আমি একটা প্রজেক্টে কাজ করতেছি। যেকোনো একটা কোড বেস এ কাজ করতেছি। তো ওই কোড বেসটা যখন আমি আপনাকে অ্যাসাইন করব, তো ডেফিনিটলি তো আপনি কোড বেস অ্যাসাইন করার সাথে, সাথে বললাম যে আপনি এই বাটনের কালারটা চেঞ্জ করেন বা এই রিকোয়ারমেন্ট টা চেঞ্জ করো বা নতুন একটা ফাইল এড করেন, নতুন একটা ডিজাইনের নতুন জিনিসপত্র আনেন, কম্পোনেন্ট আনেন। তখন ডেফিনিটলি আপনি ইনস্ট্যান্টলি আসলে ওই মানে ওই চেঞ্জেস গুলো করতে পারবেন। আপনাকে ফার্স্ট অফ অল কোড বেসটা বোঝা লাগবে যে কোন ফাইল আসলে কি রেফার করতেছে, কোন ফাইল দিয়ে আমি কোথায় চেঞ্জ করব। আ ফার্স্ট অফ অল মানে ফোল্ডার স্ট্রাকচারটা আপনার বোঝা লাগবে। কনফিগারেশন আপনার বোঝা লাগবে। এটা কি ধরনের টেকনোলজি দিয়ে আসলে ইউআই টা করা হইছে এটা বোঝা লাগবে। মানে প্রি-রিকুইজিটরি এর জন্য যে নলেজ গুলো থাকা দরকার এগুলো ফার্স্ট অফ অল আপনার জানা লাগবে আরকি। তো ডেফিনিটলি আপনি যদি এগুলো না জানেন ডেফিনিটলি হয়তো আপনি আমার কাছ থেকে হেল্প খুঁজবেন যে ভাই আমাকে আগে স্যার আমাকে আগে কোড বেস একটু বুঝিয়ে দেন। যে কোডে আসলে কি কাজ আছে বা ফোল্ডার স্ট্রাকচার আমাকে একটু বুঝিয়ে দেন। কোন ফাইলে চেঞ্জ করা লাগবে এগুলো আমাকে এক্সপ্লেইন করেন। আদারওয়াইজ আপনি হয়তো ফুল এআই কে বলতে পারেন যে আমাকে ফুল কোড বেসটা আপনাকে এক্সপ্লেইন করার জন্য আরকি। তো এই যে একটা যে টাইম একটা তো এখান থেকে যাচ্ছে যে একটা কোড বেস আন্ডারস্ট্যান্ডিং করার জন্য যেহেতু আপনি নতুন কোনো ফাইল এড করবেন, নতুন কোনো চেঞ্জেস করবেন। এটার জন্য ডেফিনিটলি আপনার টাইম লাগে। ফার্স্ট অফ অল আপনার প্রজেক্টটা আন্ডারস্ট্যান্ড করা, কোড বেসটাকে আপনাকে বুঝানো আরকি। তো এই টাইমটা আসলে তত বেশি হবে যত বেশি আপনার প্রজেক্ট স্ট্রাকচার আসলে পুয়ার হবে আরকি। তো এটা আসলে প্রপোর্শনাল আপনার ডেভেলপমেন্ট বা ডেভেলপমেন্ট কোড করা বা প্রজেক্ট আন্ডারস্ট্যান্ডিং এর উপর আরকি। যত বেশি কোড বেসটা আপনার ইজি হবে, বোঝা ইজি হবে, আপনার ডেভেলপমেন্টটা ফাস্ট হবে আরকি। আপনি তাড়াতাড়ি কোডে অনবোর্ড হইতে পারবেন। বাট আপনার যদি প্রজেক্ট স্ট্রাকচার খুবই পুয়ার হয়, তাহলে আপনি চাইলেও আসলে মানে খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন না এবং দেখা যাবে যে ছোট একটা কাজ, ছোট একটা চেঞ্জেস এর জন্য আপনার মাল্টিপল ফাইলে চেঞ্জ করা লাগতেছে। এমনও হইতে পারে সিম্পল একটা বাটনের কালার চেঞ্জ করার জন্য আপনার ৩ টা ৪ টা সিএসএস ফাইলে লেখা লাগতেছে। কারণ আপনি ৩-৪ জায়গায় একটা সিএসএস ৩-৪ জায়গায় ওভাররাইট করে রাখছেন। যার কারণে দেখা যাচ্ছে সিম্পল একটা বাটনের কালার বা কোন একটা হেডিং এর কালার বা থিমের কালার চেঞ্জ করার জন্য আপনার মাল্টিপল ফাইলে সিএসএস চেঞ্জ করা লাগতেছে। তো এই জিনিসগুলো কখন হয়? যখন আপনি একটা ইউনিফাইড কোন ডিজাইন প্রিন্সিপল ফলো করেন না স্যার। তো আমাদের মাস্ট বি কোন একটা ইউনিফাইড ডিজাইন প্রিন্সিপল ফলো করে মেইনটেইন করে একটা কোড স্ট্রাকচার বানাইতে হবে। এবং যে কোড স্ট্রাকচার মাল্টিপল টিম মেম্বার সেম ফ্লো তে আসলে কোড গুলাকে করবো আরকি। তাহলে দেখা যাবে স্যার যেই নতুন আসুক না কেন ইজিলি কোডটা তো অনবোর্ড হইতে পারবে এবং চেঞ্জেস গুলাকে সেম প্যাটার্ন এর কোড ইমপ্লিমেন্ট করতে পারবে আরকি। যেমন ধরেন আমি আপনাদের যখন এক্সেল শিট আপনারা GitHub এ লিংক দিছেন, আমি মাল্টিপল প্রজেক্টের আসলে GitHub এ গিয়েছি। আ দেখছি যে মেক্সিমামই দেখা যায় যে একটা ফোল্ডারের মধ্যে সবগুলো ফাইল লিখে দিছেন এবং ফাইল নেম কনভেনশন গুলো ঠিক নাই। যেমন home.html দিয়ে রাখছেন অনেকটা পাশাপাশি মানে একেক ধরনের ফাইল নেমের কনভেনশন এবং দেখা যায় যে একটা HTML ফাইল এক ধরনের কোড মানে এক প্যাটার্নের কোড, অন্য একটা HTML ফাইলে অন্য এক ধরনের প্যাটার্নের কোড। কারণ দেখা যায় যে মাল্টিপল টিম মেম্বার দেখা যায় যে মাল্টিপল প্যাটার্নে কোড করতেছে। মানে সেম প্যাটার্নে আসলে ইউনিফাইড না আরকি। তাহলে দেখা যাবে যে একটা ফাইলের নেভিগেশন বার এক ধরনের, অন্য একটা ফাইলের নেভিগেশন বার অন্য ধরনের আরকি। এবং এরকম জিনিসও আমি দেখছি যে একটা সিঙ্গেল কোড মানে সিঙ্গেল ব্লক অফ কোড মাল্টিপল ফাইলে রিডান্ডেন্ট হইতে আছে। মানে জিনিসটাকে চাইলে রিউজেবল করা যেত কিন্তু রিউজেবল করা হয় নাই। কারণ কোন ধরনের মানে কোন প্রিন্সিপাল বা কোন ডিজাইন প্রিন্সিপাল ফলো করা হচ্ছে না আরকি। তো মানে যারা আসলে ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার থাকে বা যারা অনেক এক্সপেরিয়েন্স সফটওয়্যার ইঞ্জিনিয়ার আসলে ওদেরকে আসলে ইন্ডাস্ট্রি গুলো কেন সাস্টেইন করে বা কেন বেশি ওদের কন্ট্রাক্ট রিনিউ করে? কারণ হচ্ছে যে ওরা কোড পারে বিষয়টা এরকম না। কারণ ওদের ক্ষেত্রে বিষয় হচ্ছে ওরা সিস্টেমটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারে। ওরা আসলে একটা সিস্টেম ডিজাইন করে ঠিকমতো। প্রপারলি একটা ডিজাইন সিস্টেম একটা সিস্টেম এমনভাবে ডিজাইন করে যাতে করে অনেক লং টাইম বিভিন্ন ফ্রেশার বলেন বা মিডিওকর যারা ডেভেলপার আছে তারা যাতে ইজিলি অনবোর্ড হইতে পারে আরকি। তো ওই যে স্কেলেটনটা ওরা ক্রিয়েট করতে পারে। ওদের এক্সপেরিয়েন্স এর থ্রুতে আরকি। ইট নট অ্যাবাউট জাস্ট কোডিং। মানে কোডিং তো সবাই পারে মোটামুটি। কোডিং সবাই করতে পারবে। কিন্তু এই যে
একটা সিস্টেম যে ডিজাইন করবে, একটা সিস্টেমের যে স্কেলেটন যে ক্রিয়েট করবে, কোন স্কেলেটন কোন প্রজেক্টের আসলে স্কেলের উপর ডিপেন্ড করে। কোন স্কেলের জন্য কি ধরনের স্কেলেটন প্রয়োজন। এই যে একটা ডিজাইন যে কনসেপ্ট ওনার মাথা থেকে এনে যারা ডেভেলপ করে, ওটার জন্যই আসলে ওরা সারভাইভ করে আরকি লং টার্ম। তো আজকে আমরা আসলে মানে খুবই এটা খুবই ওয়াইডলি ইউজ একটা ডিজাইন প্রিন্সিপাল যেটা হচ্ছে অ্যাটমিক ডিজাইন কনসেপ্ট বলে আরকি। এটা কোনো প্রোগ্রামিং ফ্রেমওয়ার্ক না বা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এটা জাস্ট কাইন্ড অফ একটা সিস্টেম ডিজাইন একটা প্রিন্সিপাল আরকি। তো এই জিনিসটা আসলে ব্র্যাড ফোর্স নামে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রপোজ করছিল এবং এটা আসলে এখন কাইন্ডলি ওয়াইডলি ইউজ হয় আরকি। আমি প্রিভিয়াস যে কোম্পানিতে ছিলাম আমি আসলে এই ডিজাইন প্রিন্সিপাল নিয়ে পড়াশোনা করছি এবং ওদের ফুল কোড বেসটা আসলে এই ডিজাইন প্রিন্সিপাল এর উপর ফলো করে করা আরকি। তো আমি যখন দেখলাম যে আসলে আমার জন্য কোড বোঝাটাও ইজি হচ্ছে, কোড করাটাই ইজি হচ্ছে। যখন আমার কোনো একটা বাগ দিত আমার জাস্ট সর্বোচ্চ একটা ফাইলে চেঞ্জ করা লাগতো। জাস্ট আমার কাজটা তো ওই ফাইলটাকে খুঁজে বের করা যে ফাইলটা কোন জায়গায় আছে এবং এই ফাইলে ইমপ্যাক্ট হইলে ওর কোন জায়গায় ইমপ্যাক্ট হইতে পারে। ওই ইমপ্যাক্টেড এরিয়া গুলো আমাকে ফাইন্ড আউট করা লাগতো। ফার্স্ট অফ অল আমাকে ফার্স্ট অফ অল কোডে হাত দেওয়া লাগতো না। ফার্স্ট অফ অল দেখা লাগতো যে ফাইলটা খুঁজে বের করো। দেন ওই ফাইলে চেঞ্জ করলে কোন জায়গায় ইমপ্যাক্ট হইতে পারে আমাদের ইউআই তে বা আমাদের ফুল প্রজেক্টে ওই জিনিসটাকে আগে ফাইন্ড আউট করা লাগতো। ওইটা ফাইন্ড আউট করার পরে দেন আমি ওই ইমপ্যাক্ট এর সাথে আমার বাগটা কেমনে সলভ করা যায় এটা একটা এনালাইসিস করে আমি বাগটা সলভ করতাম। মানে কাজগুলো এরকম ছিল। এমন না জাস্ট randomly কোড করা বিষয়টা এরকম না। মানে আগে ফার্স্ট অফ আমাকে এনালাইসিস করে বের করা লাগতো যে কোন ফাইলে চেঞ্জ করা লাগবে, ওই ফাইলে চেঞ্জ করলে কোন জায়গায় ডিপেন্ডেন্সি আছে ওই জিনিসগুলোকে বের করা আরকি। তো অ্যাটমিক ডিজাইন আসলে কি বলে? অ্যাটমিক ডিজাইন বলতে হচ্ছে ফুল ইউআই টাকে আসলে ছোট কম্পোনেন্টে ডিভাইড করা। মানে একদম খুবই ছোট কম্পোনেন্টে। যেমন ধরেন স্যার বাটন একটা কম্পোনেন্ট হইতে পারে, অ্যাটম হইতে পারে, প্লাস হচ্ছে যে একটা ইনপুটের একটা অ্যাটম হইতে পারে, এই হেডিং একটা অ্যাটম হইতে পারে। মানে ফুল ইউআই টাকে আপনি ছোট ব্রিকস আকারে চিন্তা করেন। আপনারা মানে ছোটবেলায় হয়তো ব্রিকস টয়েসটা ইউজ করছেন আমি জানি না। আমি আ সরি স্যার আমি আসলে ইলেকট্রিসিটি চলে গেছিল। আমার কথা কি এখন বোঝা যাচ্ছে? जी सर। ওকে। আচ্ছা। আ আ অ্যাটমিক বলতে হচ্ছে যে মানে আপনারা হয়তো আমি যদি একটা রিয়াল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝাই যে আপনারা ছোটকালে ব্রিকস টয়টা ইউজ করছেন না? মানে এই যে ছোট ব্রিকস দিয়ে আমরা গাড়ি বানাইতাম, বাড়ি বানাইতাম। আই থিংক অনেকেই ইউজ করছে এই জিনিসটা আরকি। ছোট মানে কম্পোনেন্ট গুলোকে আমরা আসলে মার্জ করে একটা বড় জিনিস বানানোর বড় একটা টয় বানানোর ট্রাই করতাম। তো ওই থেকেই জিনিসগুলো আসলে আসে আরকি। যেমন একটা ফুল ইউআই টাকে ছোট কম্পোনেন্টে ডিভাইড করে ফেলা, ছোট এটমে ডিভাইড করে ফেলা এবং ওই এটম গুলোকে আসলে একটার সাথে মার্জ করে ফুল একটা ইউআই কম্পোনেন্ট বানানো আরকি। মানে অ্যাটমিক ডিজাইনটা আসলে এখান থেকে আসছে। তো এরকম এটমিক আসলে কেন করা লাগতেছে? এটা করলে আসলে আমাদের মানে মাল্টিপল আ আমাদের মাল্টিপল আমাদের বেনিফিটস আছে আরকি। আমি যদি কয়েকটা বেনিফিটের কথা একটা হচ্ছে রিউজিবিলিটি আরকি। যেমন ধরেন আপনি একটা বাটন বানাইছেন, এই বাটনটা আপনি সব জায়গায় সেম কোডটা ইউজ করতে পারবেন। নট নেসেসারি আপনি একটা বাটনের জন্য একটা HTML কোড লিখছেন, ওই সেম কোডটা আপনি মাল্টিপল ফাইলে গিয়ে লেখেন। আপনি কি করবেন? ওই একটা বাটনের জন্য আপনি যে সিম্পল একটা কম্পোনেন্ট বানিয়ে রাখছেন, ছোট একটা এটম বানিয়ে রাখছেন, ওই এটমটা মাল্টিপল জায়গায় ইউজ করবেন। যেমন ধরুন স্যার আমি যদি একটা কোড বেস আমি আসলে ডেভেলপ করা এই জিনিসটা এটা আমি করে যেমন ধরেন এই একটা বাটন লগইন বাটন বা সাইন আপ বাটন এটার জন্য কি আলাদা আমার HTML CSS লেখা লাগা নাই। এই লগইনের জন্য আমরা সিম্পল একটা কোড লিখছি HTML মানে একটা বাটন ডিজাইন করার জন্য যা থাকা দরকার ওই ফাইলটাতে আছে। বাটন নামে একটা ফাইলটাতে আছে। ওই ফাইলটা ডিজাইন করার পর ওই সেম বাটনটা আমি মাল্টিপল জায়গায় ইউজ করছি। এই সাইন আপ সব জায়গায় সেম কম্পোনেন্ট ইউজ করা। যেমন ধরুন আমি যদি কোড বেসে যাই যেমন অ্যাটম নামে একটা ফোল্ডার আছে। এটার মধ্যে অনেকগুলো ফাইল আছে। এই যে বেজ বাটন এগুলো ছোট একটা বাটন। যেমন এটা একটা বাটন কম্পোনেন্ট। আমি কি করছি জাস্ট এই কম্পোনেন্টটা সব জায়গায় ইউজ করা। আর কিছু না। যেমন ধরুন আমি বাটনটা কোথায় করছি যদি আমি দেখি যেমন ধরুন এই যে কার্ট আইটেম কার্ট আইটেম ফাইলটা ইউজ করা হয়েছে। আমার এখানে চাইলে বাটনের জন্য আলাদা করে HTML CSS লিখতে পারতাম। আমার কিছু লিখার প্রয়োজন পড়ে না। আমি জাস্ট বাটন কম্পোনেন্টটা ইউজ করছি এবং এই বাটন কম্পোনেন্টে বাটন যে একটা এটম আমি যে একটা বানাইলাম এটম এই এটমটার মধ্যে আমি আসলে প্যারামিটার আকারে প্রপস আকারে সব নিয়ে নিচ্ছি। আপনারা যারা রিঅ্যাক্ট বুঝেন তারা জানেন যে প্রপস কি জিনিস। প্রপস হচ্ছে কাইন্ড অফ প্যারামিটার যেটা আমি একটা কম্পোনেন্ট আন্ডার পাস করতে পারবো এবং ওই কম্পোনেন্টটা প্যারামিটারের উপর বেস করে রেন্ডার হবে। যেমন এই কার্ট আইটেমের মধ্যে আমি কি কার্ট আইটেম কোথায়? এই তো এখানের মধ্যে আমি কি বলতেছি? ওই বাটনটা ভেরিয়েন্ট কি হবে? বাটনটা সাইজ কি হবে? বাটনটা ক্লিক করলে কি হবে?
এটা ডিসেবল করব কিনা ব্লা, ব্লা সব আমি আসলে প্যারামিটার দিয়ে মেইনটেইন করতেছি। আমার আলাদা করে এই বাটনটার জন্য আমার আলাদা করে জাভাস্ক্রিপ্ট লেখা লাগতেছে না। আলাদা করে সিএসএস কিছু লেখা লাগতেছে। সবকিছু আমি একটা ফাইলে লিখে রাখছি। এই button.jx ফাইলে সব লিখে রাখছি। তো এখানে জাস্ট সবকিছু লেখা আছে। জাস্ট এটা আসলে ওই প্যারামিটার উপর বেস করে আমি রেন্ডার হবে আরকি। ধরেন ১ মিনিট। তাইলে আলাদা করে যেমন ধরুন আমি চাইতেছি এটা কোনো মানে ফিল থাকবে না। ফিলের জন্য আমি জাস্ট ওটা প্যারামিটার উপর বেস করে আমি এটাকে রেন্ডার করছি। আউটলাইন দিয়ে দিছি আমি ভেরিয়েন্ট। এটাকে আমি আউটলাইন দিই না যার কারণে এটা ফুল এটা ব্যাকগ্রাউন্ড শো চলে আসে। যে এটা একটা বাটন হইতে পারে, এটা একটা বাটন সবগুলো সেম বাটন। কিন্তু জাস্ট আমি একটা কম্পোনেন্ট বানাইছি এটা দিয়ে আমি সব জায়গায় ইউজ করতেছি। অ্যাটমিক ডিজাইনের মজাটা হচ্ছে এটা। মানে একটা জিনিস আপনি বানাবেন যেটা সব জায়গায় ইউজ হবে। আর এটা নট অ্যাবাউট জাস্ট বাটন। এখানে সবকিছু যেমন ধরেন এটা একটা কম্পোনেন্ট এটা। যেমন এই তিনোটা দেখেন তিনোটা সেম জিনিস, তিনোটা সেম ডিজাইন। জাস্ট আইকন গুলো চেঞ্জ হয়েছে আর হচ্ছে টেক্সট গুলো চেঞ্জ হয়েছে। তাহলে আমি একটা কম্পোনেন্ট যদি বানাই এরকম, এই জিনিসটাকে আমি রিইউজ করতে পারবো। এখানে ইউজ করতে জাস্ট প্যারামিটার উপর বেস করে আইকনটা চেঞ্জ করে দিব আর টাইটেল চেঞ্জ করে একটু আর কিছু না। যেমন এই কার্ডগুলা সবগুলো সেম ডিজাইন। জাস্ট আমাকে এগুলো কনটেন্ট গুলো চেঞ্জ হচ্ছে আর কিছু না। এগুলো আমি প্যারামিটার দিয়ে চাইলে আমি মানে কন্ট্রোল করতে পারবো কি। এটা হচ্ছে রিইউজেবিলিটি। ফার্স্ট বেনিফিট হচ্ছে রিইউজেবিলিটি। তারপর হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সির বিষয়টা হচ্ছে যে পুরা প্রজেক্টে মানে পুরো ইউআই তে একটা সিম্পল একটা প্রাইমারি বা একটা প্রাইমারি থিম থাকবে। একটা প্রাইমারি থিম খেলা থাকবে যেটা হচ্ছে সব জায়গায় মেইনটেইন হবে। যেমন ধরুন স্যার এই ইউআইটা যদি আপনি দেখেন যে একটা এরকম একটা ব্লু টাইপের একটা কালার আছে মানে আকাশী টাইপের একটা কালার আছে। যে প্রত্যেকটা এই যে ব্যাকগ্রাউন্ডে সেম কালার, আইকন গুলো সেম কালার, টেক্সট গুলো সেম কালার, বেজ গুলো সেম কালার, সবগুলো সেম কালার মেইনটেইন করতেছে। এটা হচ্ছে কনসিস্টেন্সি। যেমন ধরুন আমি যদি আরেকটা মানে রিয়েল টাইপ কোন একটা প্রজেক্টে যাই যেমন এটা একটা ইউআই দেখেন। সব জায়গায় সেম একটা কালার মেইনটেইন করছে। মানে একটা কনসিস্টেন্সি ফিল আসতেছে যে এই ইউআইটাতে কি মেইনটেইন করতেছে। মানে একটা প্রাইমারি কালার মেইনটেইন করে আছে। যেমন ধরুন এই যে একটা বেগুনি টাইপের একটা ভাইব্রেন্ট টাইপের একটা কালার আছে। এটা সব জায়গায় ইউজ করেছে। এই বাটনটাতে, এই বাটনগুলাতে, এই যে টেক্সট সব জায়গায় সেম জিনিসটা মেইনটেইন হইছে। বাট আপনি যদি অ্যাটমিক ডিজাইন বা এরকম কোনো মানে রিইউজেবল কোনো কম্পোনেন্টের উপর বেস করে যদি কনফিগারেশন ফাইল না বানান, তখন দেখা যায় প্রত্যেকটা ফাইলে গিয়ে আপনার সিএসএস লেখা লাগতেছে এই কালারটার জন্য। যেমন ধরুন এটা একটা পেজ। এই পেজের জন্য আপনি সিএসএস লিখছেন। আবার ধরুন মেন্টরটাতে গেছেন পেজটাতে। এটার জন্য আলাদা করে একটা সিএসএস ফাইল লিখে আবার আপনার ব্যাকগ্রাউন্ড কালার বা এই যে টেক্সট কালার গুলো চেঞ্জ করা লাগবে। বাট আপনি যদি একটা করে কম্পোনেন্ট বানায় রাখতেন তাহলে ওই কম্পোনেন্টের যে কালারটা দিয়েছেন ওই সেম কালারটা সব জায়গায় ইউজ হবে। যেমন ধরেন আমি এই বাটনটার জন্য আমি এরকম কালার দিয়ে রাখছি। আমি এই সাইন আপ বাটনের যতগুলো পেজে থাকবে সবগুলোতে সেম কালারটা থাকবে। এবং আমি একটা ফাইলে চেঞ্জ করলে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। আমার আলাদা গিয়ে কোথাও চেঞ্জ করা লাগবে না। এটাই বোঝাচ্ছে কনসিস্টেন্সিটা আরকি। মানে সেম কালার, সেম সাইজ, সেম হোভার ইফেক্ট, সেম পেডিং স্পেস এগুলো সবগুলো চাইলে আপনি কম্পোনেন্ট ওয়াইজ যখন আপনি ডিভাইড করে ফেলবেন, তখন আলাদা করে আপনি এই জিনিসটা মেইনটেইন করতে পারবেন আরকি। তারপর হচ্ছে আপনার মেইনটেনেবিলিটি। মেইনটেনেবিলিটি বলতে কি বোঝায়? আ আচ্ছা ১ মিনিট। সরি। আচ্ছা, এই যে মানে কনসিস্টেন্সি বলতে হচ্ছে সবগুলা সেম স্পেসিং, পেডিং স্পেসিং মেইনটেইন করা, সব জায়গায় সেম হোভার ইফেক্ট মেইনটেইন করা, সেম কালার, সেম সাইজ বিষয়টা এরকম আরকি। তো দেখা যাবে যে আপনি যদি যখন আপনার মানে মাল্টিপল টিম ওয়াইজ কাজ করবেন দেখুন যে কেউ একজন হোম .html ফাইল বানালেন, কেউ চেকআউট একটা ফাইল বানালেন, কেউ সার্ভিস পেজ বানাচ্ছেন। তো একেকজন একেক ধরনের কোড লিখছে। একজন এক ধরনের ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতেছে, মেইনটেইন করতেছেন। কারণ কারো কাছে মানে কারো কোনো ইনস্ট্রাকশন নাই যে কোনো ইনস্ট্রাকশন কোনো ফাইল নাই বা কারো কোনো এরকম ডিজাইনের জন্য কোনো কনসিস্টেন্সি ফাইল মেইনটেইন করতেছেন না। তাহলে জানেন না যে কোনটাকে আপনি প্রাইমারি কালার হিসেবে নিয়ে যাবেন, কোনটাকে থিম কালার হিসেবে নিয়ে যাবেন। ওটা আপনারা জানেন না। যার কারণে আপনার যেটা ভালো লাগছে ওই কালার আপনি মেইনটেইন করতেছেন আপনার ফাইলে, আপনার মডিউলটাতে। আপনার টিম মেম্বার যে আছে ও যে কালারটা মেইনটেইন ইচ্ছা করতেছে ওই কালারটা মেইনটেইন করতেছে। তাহলে দেখা যাবে যে আপনি যখন একটা মডিউল থেকে অন্য মডিউলে যাবো আপনার ইউআই থেকে আরকি। মানে আপনি ধরেন একটা হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম বানাইছেন। আমি একটা হোটেল পেজে দেখতেছি এক ধরনের কালার, অন্যটা পেজে গিয়ে দেখছি অন্য কালার। তখন আমি আসলে মানে সিঙ্ক করতে হবে। এটা আসলে ইউজারদের জন্য খুব বাজে একটা এক্সপেরিয়েন্স নিয়ে আসে আরকি। তো ওই জিনিস করা যাবে না। তো যত বেশি ছোট কম্পোনেন্ট আপনি ডিভাইড করে ফেলবেন তখন আপনার জন্য ইজি হবে যে কনসিস্টেন্সিটা মেইনটেইন করা। তো মেইনটেইনেবিলিটি যেটা আমি অলরেডি মেনশন করলাম যে একটা ফাইলে চেঞ্জ করলে পুরা সব জায়গায় চেঞ্জ হবে আরকি। তো এর আগে আমি তোকে বললাম যে যখন আমাকে কোন একটা বাগ অ্যাসাইন করতো আমি ফার্স্ট অফ অল দেখতাম যে ওই কম্পোনেন্টটা কত জায়গায় ইউজ হইছে।
ওটা আগে আমাকে বের করা লাগতো এবং দেখতাম যেগুলার রিস্কটা আমার ক্যালকুলেট করা লাগতো যে কোন ফাইলে চেঞ্জ করলে কি ধরনের ইমপ্যাক্ট পড়তে পারে। তো ওগুলো খুব চিন্তা ভাবনা করে আসলে চেঞ্জ করা লাগতো আরকি। তো এবং আমি চাইলে একটা বাটন ধরেন আমার বলা আছে একটা বাটনের আ প্রত্যেকটা বাটনে একটা করে বর্ডার চলে আসবে। যতগুলা জায়গায় বাটন ইউজ হইছে। তো জাস্ট আমি বাটন ফাইলটাতে একটা বর্ডার এড করলে ওই বাটন কম্পোনেন্টে যতগুলো ফাইল ইউজ হইছে সব জায়গায় আসলে বর্ডারটা চলে আসবে। আমার আলাদা করে প্রত্যেকটা ফাইলে গিয়ে আমার বাটন এড করা লাগবে না। তো এটাই আসলে মজা আরকি। যখন একটা ফাইলে ইউজ করলে আপনি সব জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে। স্কেলেবিলিটি জিনিসটা কি জন্য প্রয়োজন? ধরেন আপনার এখন যখন আপনার প্রজেক্ট গুলো খুবই ছোট, তখন দেখা যায় ১৫ টা ২০ টা এরকম হয়তো সর্বোচ্চ কম্পোনেন্ট থাকবে, অ্যাটম থাকবে বা এই এই যে এরকম কম্পোনেন্ট গুলো থাকবে আরকি। বাট প্রজেক্ট যত বড় হবে তত বেশি দেখবেন যে অ্যাটম এড হইতে আছে। তো আমি আপনাকে একটা কোড বেস দেখাবো একটু পরে দেখবেন যে ওটাতে অ্যাটম আছে প্রায় ২০০-২৫০ এর উপরে অ্যাটম আছে। আরো বেশি হবে অ্যাটমস আছে। তো মানে এত বেশি কম্পোনেন্ট ওরা ডিভাইড করে ফেলছে। মানে এত বেশি ম্যাক্রো লেভেল হয়ে গেছে। তারপর আছে টিম ওয়ার্ক মানে এই অ্যাটমের সবচেয়ে বেশি মজা হচ্ছে টিম ওয়ার্কটাতে। এটা আসলে সবচেয়ে বেশি নেসেসারি আমি ফিল করি আরকি। ধরেন আপনি একটা ইউআই নিয়ে কাজ করতেছেন এবং ওই ইউআই এর উপর বেস করে আপনি অনেকগুলো অ্যাটম বানাইছেন। ছোট কম্পোনেন্ট আপনি ডিভাইড করে ফেলছেন। যে ছোট অনেকগুলো কম্পোনেন্ট ডিভাইড করে ফেলছেন। তো আপনার টিমমেট যখন এটার থেকে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে যখন অন্য কোনো মডিউলে কাজ শুরু করবে, তখন আলাদা করে ওর ইউআই এর জন্য কম্পোনেন্ট গুলো বানাইতে হবে না। কি করবে যে আপনার কম্পোনেন্ট গুলো ইউজ করবে। আপনি যে জিনিসগুলো বানায় রাখছেন ওইগুলো ইউজ করবে। এবং ও যে নতুন জিনিসগুলো পাইছে ধরুন এটা কোন একটা ফিচার পেলো যেটার জন্য অ্যাটম বানানো নাই। ও ওর মতো করে একটা অ্যাটম বানিয়ে আপনার অ্যাটম ফোল্ডারে রেখে দিল। আপনিও চাইলে ওই জিনিসটাকে ইউজ করতে পারবেন। আলাদা করে আসলে মানে কারো কাছ থেকে ইনস্ট্রাকশন নেওয়ার প্রয়োজন নাই। সবাই একটা ফোল্ডার মেইনটেইন করতেছেন, একটা ফোল্ডারে বিভিন্ন কম্পোনেন্ট বানায় রাখতেছেন। জাস্ট সবাই সবারটা নিজের মতো করে রিইউজ করে নিচ্ছে আরকি। তাহলে দেখা যাবে যে আপনি যে বাটনের কালারটা মেইনটেইন করতেছেন আপনার ফাইলগুলোতে, আপনার কম্পোনেন্টটা যদি আপনার বাটন কম্পোনেন্টটা যদি আপনার টিমমেট ইউজ করে তাহলে ওর ফাইলেও সেম ধরনের বাটন কালারটা মেইনটেইন হচ্ছে আরকি। বা আপনি হেডিং এর জন্য কার্ডের জন্য যে ডিজাইনটা ফলো করছেন, সেম কার্ডের ডিজাইনটা আপনার টিমমেট ইউজ করতে পারতেছে। কারণ ওর কাছে কোডটা আছে। ওই যে এরকম ফোল্ডার স্ট্রাকচার করা আছে এবং আমরা টিমমেটও বুঝবে যে অ্যাটম গুলো কোথায় ইউজ করতে হবে, মলিকিউলস কোথায় ইউজ করতে হবে, অর্গানিজম কোথায় ইউজ করতে হবে আরকি। চলুন এবার আমরা একটু ডিজাইন হায়ারার্কিটা বুঝি যে মানে এটমস এর কত ধরনের ডিজাইন হায়ারার্কি আছে। এটম আসলে ৩ ধরনের ডিজাইন হায়ারার্কি মেনটেন করে। একটা হচ্ছে এটমস, একটা হচ্ছে মলিকিউলস, একটা হচ্ছে অর্গানিজম। এটম বলতে বোঝাচ্ছে সবচেয়ে ছোট বিল্ডিং ব্লকটা মানে একদম ছোট পার্টটা যেটাকে আর কোনো ধরনের ব্রেক করা যাবে না। এবং এটম যখন ডিজাইন হায়ারার্কি ডিজাইন মানে প্রপোজ করছিল তখন বলেছে যে মাস্ট বি সলিড প্রিন্সিপলটা এখানে ফলো করার জন্য। সলিড এর আপনার ফার্স্ট কি সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপল আছে না? মানে প্রত্যেকটা কম্পোনেন্ট জাস্ট একটা করে মানে প্রিন্সিপল থাকবে একটা সিঙ্গেল প্রিন্সিপল। এই জিনিসটা মেইনটেইন করার জন্য বলা হয়েছে আরকি। তো এটমের ফার্স্ট হচ্ছে যে কম্পোনেন্টটা মানে সবচেয়ে ছোট কম্পোনেন্ট হবে, একদম মাইনর একটা কম্পোনেন্ট হবে। এবং এই মাইনর কম্পোনেন্ট মানে সরি মানে একদম ছোট কম্পোনেন্ট যেমন বাটন, বেজ যেটাকে আর ব্রেক করার কোনো ওয়ে নাই। মানে যেটাকে আর ব্রেক করে আপনি কোনো কিছু করতে পারবেন না। তো বেজ, ইনপুট এগুলোকে আপনি সিম্পল একটা করে এটম বানায় ফেলবেন। যেমন এখানে অনেকগুলো এটম বানানো হইছে। বেজ, বাটন, কার্ড, চেক বক্স, ইনপুট এগুলো সবগুলো একটা করে এটম বানানো হইছে আরকি। তো ইনপুট প্রত্যেকটা ইনপুট ফিল্ড একটা করে আসলে এটম যেমন এই ইনপুট ফিল্ডে যদি আমি যাই এই ইনপুট কম্পোনেন্টের জন্য ধরেন দেখেন ইনপুট করার জন্য অনেকগুলো HTML লেখা লাগতেছে। আবার এই ইনপুট ফিল্ডের জন্য এরর দেখানোর জন্য আলাদা করে একটা জাভাস্ক্রিপ্ট মেইনটেইন করা লাগতেছে। তারপর এটা লেবেলের জন্য আলাদা করে মানে একেকটা ইনপুট ফিল্ডে একেক ধরনের লেবেল থাকতে পারে। তো এই প্রত্যেকটা জিনিস রিউজ করে রেফ করে আপনি একটা সিঙ্গেল কম্পোনেন্ট বানাই ফেলছেন। জাস্ট ইনপুট নামে একটা কম্পোনেন্ট। এখন এটাকে যদি আপনি রিউজ করতে চান আপনার আলাদা করে এরকম জাভাস্ক্রিপ্ট CSS আপনার লিখা লাগবে না। তো আপনার কি করা লাগবে? জাস্ট আমি যদি ইনপুট কম্পোনেন্টের ইউজটা দেখি, কোথায় ইউজ করছে? চেক বক্স ইউজ হইছে। আ যেমন পাসওয়ার্ড মানে পাসওয়ার্ড ইনপুট নামে একটা মলিকিউলস বানানো হয়েছে। তো ওটাতে কি করা লাগতেছে? আপনি এই ইনপুট কম্পোনেন্ট ইউজ করছে যা দেখেন একটা ইনপুট কম্পোনেন্ট ইউজ করছে। এখানে কোনো জাভাস্ক্রিপ্ট বা HTML কিছু লেখা নাই। এখানে বলছে যে এই ইনপুট ফিল্ডে কি টাইপের হবে এবং এটা যদি কোনো ভ্যালু চেঞ্জ হয় তাহলে কি ধরনের মেথড এক্সিকিউট হবে এবং এটার ডিজাইন কি হবে। আপনি চাইলে এখান থেকেও বাইরে থেকেও জিনিসটা মেইনটেইন করতে হবে এবং এররের জন্য এখানে বলে দিছে। এররের জন্য আপনি কি ধরনের কালার দেখাবেন আরকি। তো পুরা জিনিসটা আপনার আলাদা করে কোড মানে বা সেম কোড বারবার জায়গায় লেখা লাগতেছে না। জাস্ট ইনপুট কম্পোনেন্টটাকে বারবার ভিন্ন ফাইলে ইউজ করতেছেন আরকি। যেমন চেকআউট পেজে যদি যাই, চেকআউট পেজে অনেকগুলো ইনপুট টাইপ ইউজ করে। যেমন এই যে এখানে একটা ইনপুট, এই যে এখানে ইমেইল ফুল নেমের জন্য একটা ইনপুট কম্পোনেন্ট ইউজ করা হইছে। ইমেইল অ্যাড্রেসের জন্য এক ধরনের ইনপুট, ফোন নাম্বারের জন্য এক ধরনের ইনপুট। দেখছেন? আলাদা করে আমার HTML CSS লেখা লাগতেছে। জাস্ট এই এটমটাকে আমি বারবার এখানে ইউজ করতেছি আরকি। এটা হচ্ছে এটম মানে যেটাকে আর ডিভাইড করা যাবে না। মলিকিউলস হচ্ছে যে আপনি যে এটম গুলা বানাইছেন ওইগুলাকে কম্বিনেশন ইউজ করে একটা আলাদা একটা ইউআই ব্লক বানানো আরকি। মানে আরেকটু বড় টাইপের ইউআই ব্লক বানানো যেখানে হচ্ছে মাল্টিপল এটমস আপনি ইউজ করবেন। যেমন ধরুন আপনি যদি এই ইউআইটাতে যান দেখেন এটা একটা কার্ড আছে, এটা একটা ইউআই ব্লক। এখানের মধ্যে দেখেন পেজ আছে, টাইটেল আছে, ইমেজ আছে।
এই যে অনেকগুলা এটমস আছে না, এই এটমস গুলো ম্যাচ করে কেউ একটা মলিকিউলস বানাচ্ছে, এটাকে একটা মলিকিউলস বানায়। মলিকিউলস মানে হচ্ছে একটু বড় কাইন্ড অফ একটু বড় ইউআই ব্লক আরকি, এটা বোঝায়। যেমন এটা একটা মলিকিউলস হইতে পারে, এটা একটা মলিকিউলস হইতে পারে। আইকন আর হচ্ছে টেক্সট মিলে একটা আইকন একটা এটম ছিল, আর এই এটা মিলে একটা এটম বানাইছে, দুটো মিলে একটা মলিকিউলস হয়ে গেছে। এরকম মানে মলিকিউলস হচ্ছে একটু বড় টাইপের বোঝায় আরকি। যেমন এখানে অনেকগুলো মলিকিউলস ডিজাইন করা হয়েছিল। এই মলিকিউলস ফুলচার যে দেখেন কার্ড আইটেম, মানে এই যে এই কার্ড আইটেম গুলো হচ্ছে একটা করে মলিকিউলস। যেমন আমি যদি কার্ড আইটেমে যাই, যেমন এটা একটা এটা একটা ইউআই ব্লক না স্যার? এখানের মধ্যে একটা ডিলিট আইকন আছে, একটা করে প্লাস মাইনাস এর উপর বেস করে আমি কোয়ান্টিটি চেঞ্জ করতে পারতেছি। একটা ইমেজ রেন্ডার হচ্ছে। তো এই জিনিসটা আমি যখনই কোনো প্রোডাক্ট এড করব তখনই এরকম সেম জিনিসটা বারবার এখানে আসতে থাকবে। যেমন আমি যদি প্রোডাক্ট এড করি কার্ডে, এটা কার্ডে এড করলাম, এটা কার্ডে এড করলাম। এই যে এখানে দেখেন এখন সেম কম্পোনেন্টটা বারবার আসতেছে না? সেম জিনিসটা। তো আমি এটার জন্য যদি আমি একটা মলিকিউলস বানাই নিই, তাহলে সেম মলিকিউলসটা আমি মাল্টিপল জায়গায় ইউজ করতে পারবো। জাস্ট ফর লুপ দিয়ে ইটারেট করে আমি বানাই ফেলতে পারবো। এজন্য মলিকিউলস ডিজাইন করা হয়েছে। মলিকিউলস হচ্ছে এটম থেকে একটু বড়, মানে মাল্টিপল এটম ফলো করে আপনি একটা মলিকিউলস বানাবেন। যেমন এই কার্ডের তো অনেকগুলো এটম ইউজ করা হয়েছে। যেমন ধরেন এই বাটন নামে একটা এটম ইউজ করা হয়েছে, রিমুভার একটা আইকন ইউজ করা হয়েছে এখানে। তারপর যেমন ধরেন আমি যদি এই সোশ্যাল লগিল বাটনে যদি যাই, এটাতে ইউজ করা হয় নাই, আমি দেখি যার কোথায় আছে ক্যাটাগরি ফিল্টার। যেমন বাটন, বাটন মানে বাটনের উপর বেস করে আরো এচটিএমএল সিএসএস ইউজ করে একটা একটা মলিকিউল বানানো হয়েছে আর কি। মানে মাল্টিপল অ্যাটমের কম্বিনেশন দিয়ে আপনি আসলে একটা মলিকিউলস বানাবেন। অর্গানিজম হচ্ছে পুরো একটা ইউআই ব্লক, মানে একটা ইউআই সেকশনকে আপনি আসলে অর্গানিজম বলি আর কি। যেমন ধরেন স্যার, যেমন ধরেন দরজাটা অফ করেন কাইন্ডলি একটু। মলিকিউলস হচ্ছে যেমন এটা নেভিগেশন বার, এই নেভিগেশন বার অনেকগুলো মলিকিউলস প্লাস অ্যাটম সবগুলো কম্বিনেশন দিয়ে একটা অর্গানিজম বানায় আর কি। যেমন এই নেভিগেশন বারটাতে এবার বাটন ইউজ করা হয়েছে, কার্ড ইউজ করা হয়েছে, তারপর এখানে অনেকগুলা মানে সবগুলো মিলে একটা মলিকিউলস বা যেমন এটা এখানে আমি যদি হোম পেজে যাই, এটা অনেকগুলো প্রোডাক্ট আছে, এখানে অনেকগুলো প্রোডাক্টের কার্ড আছে না, অনেকগুলো মলিকিউলস মিলাই এটা একটা প্রোডাক্ট গিট না? তো প্রোডাক্ট গিট ইটসেলফ একটা অর্গানিজম, মানে অনেকগুলো মলিকিউলস মিলাই আপনি একটা কম্পোনেন্ট বানাইছেন আর কি। যদি আমি এখানে গ্যাদে যে অর্গানিজমে যাই, দেখেন এই যে ফুটার আছে, হেডার আছে, তারপর হচ্ছে প্রোডাক্ট গ্রিড। যেমন অনেকগুলা এই যে প্রোডাক্ট কার্ড গুলাকে এই যে প্রোডাক্টস নামে একটা এরে আছে, এটা কি ট্রেড করে প্রোডাক্ট কার্ড গুলাকে আসলে এরকম রেন্ডার করা হয়েছে। মানে এই এই একটা মলিকিউলস ইউজ করছে, এগুলোর মধ্যে দেখেন যে আবার এখানে আবার অ্যাটম ইউজ করছে, মানে অ্যাটম মলিকিউলস মিলাই একটা করে ইউআই সেকশন বানানো আর কি। তো অর্গানিজম গুলো আসলে বিগ ইউআই ব্লক হবে। যেমন ধরেন নেভিগেশন বার, এই প্রোডাক্ট গ্রিড, এটা একটা, তারপর হচ্ছে ফুটার, এগুলো হচ্ছে একটা একটা করে একটা ফুল আপনি অর্গানিজম আসলে মানে ফুল একটা ইউআই কম্পোনেন্ট, মানে মিনিংফুল একটা ইউআই কম্পোনেন্ট আপনি যদি মনে করেন যে একটা মিনিংফুল ইউআই কম্পোনেন্ট হবে, এটাকে আপনি অর্গানিজম নিয়ে যাবেন। যেমন এটা একটা এটা পুরোটাকে একটা অর্গানিজম হইতে পারে টিওয়াই সেকশন আর কি। এখানে আমার এই প্রজেক্টটাতে কি কি কোনগুলোকে আসলে অর্গানিজমে কনভার্ট করে সেগুলো এখানে এক্সাম্পল সহ দেয়া আছে। টেমপ্লেট বলতে আসলে লেআউট বোঝায় আর কি স্যার। তো আপনি যখনই কোনো একটা ইউআই ডিজাইন করতে যাবেন, তার ফার্স্ট অফ অল আপনাকে আসলে লেআউটটাকে ডিফাইন করা লাগবে যে কি ধরনের লেআউট আপনি ফলো করতেছেন। যদি আপনার একটা ল্যান্ডিং পেজ হয়, কোনো একটা পোর্টফোলিও ওয়েবসাইট হয়, তাহলে ডিফাইন ডেফিনেটলি আপনার একটা হেডিং থাকা লাগবে, একটা নেভিগেশন বার থাকা লাগবে, একটা হিরো সেকশন থাকা লাগবে, দেন একটা ফুটার থাকা লাগবে। এই হেডার ফুটারের ভিতরেই আসলে কন্টেন্ট গুলো আপনার কন্টিনিউয়াসলি চেঞ্জ করবেন আর কি। বাট আপনারা যদি কোনো একটা অ্যাডমিট পোর্টাল ডিভাইড করেন, কোনো একটা ড্যাশবোর্ড টাইপের বানান, কোনো একটা ইআরপি টাইপের একটা সফটওয়্যার বানান, তখন ওটার লেআউট অন্যরকম হবে। তখন এটা একটা সাইড বার থাকবে, একটা ফুটার থাকবে, এবং মাঝখানের কন্টেন্ট গুলো খালি চেঞ্জ হবে আর কি। এভাবে আসলে ডিজাইন কনসেপ্ট। লেআউট বলতে বোঝায় যে ফিক্স কোন একটা স্কেলেটন থাকবে, ওই স্কেলেটনের উপর আসলে বেস করে বিভিন্ন জিনিসগুলো চেঞ্জ হবে। যেমন এটা একটা স্কেলেটন কি, একটা হেডিং আছে, মানে ফিক্স একটা হেডিং আছে, একটা ফুটার আছে, এটা হচ্ছে ফার্স্ট স্কেলেটন, এবং এটা কন্টেন্ট গুলোই খালি যখন আমি ভিন্ন ভিন্ন পেজে যাচ্ছি কন্টেন্ট গুলো চেঞ্জ হচ্ছে, আর কিছু না। আমার হেডিং ফুটারটা সবসময় কনস্ট্যান্ট ফিক্স থাকতেছে। যেমন ধরুন আমি যদি এখন app.jx ফাইলে যাই, এখানে দেখবেন যে কনস্ট্যান্ট হেডিংটা আছে, সব পেজে থাকতেছে এটা, এবং এটা ফুটারটাও সব জায়গায় থাকতেছে। জাস্ট এই রাউটের উপর বেস করে করে জাস্ট আমার কম্পোনেন্ট গুলো চেঞ্জ হচ্ছে, আর কিছু না। এই রাউটস এর উপর বেস করে করে আর কি। আর পেজেস হচ্ছে যে মানে যতগুলো রাউটস থাকবে প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল পেজ। যেমন ধরেন প্রোডাক্টস এর জন্য একটা পেজ আছে, প্রোডাক্টের ডিটেইলস একটা পেজ আছে, অ্যাবাউট একটা পেজ আছে, কন্টাক্ট একটা পেজ আছে। তো এই প্রত্যেকটা পেজের জন্য আলাদা করে একটা করে কম্পোনেন্ট থাকবে, মানে পেজেস নামের মধ্যে আর কি। যেমন ধরুন আমি চেকআউট পেজে যাই, চেকআউট পেজে কি হয়েছে, এটা একটা চেকআউট পেজ,
এই পেজটা আপনি কিভাবে ডিজাইন করবেন? এই পেজটা আপনি ডিজাইন করবেন যে আপনি যে অ্যাটম, কম্পোনেন্টস, অ্যাটম, মলিকিউলস, অর্গানিজম বানাইছেন ওইগুলো সবগুলো দিয়ে আপনি আসলে পেজ বানাবেন। একটা আপনার মতো করে ডিজাইন করবেন। ওয়ার্ডপ্রেস আমরা যারা ওয়ার্ডপ্রেস ইউজ করছেন তারা জানেন যে ওয়ার্ডপ্রেসের কাছে বিল্ট-ইন অনেকগুলো কম্পোনেন্ট বানানো থাকে। জাস্ট এগুলো ড্র্যাগ এন্ড ড্রপ করে ইউজ করে আমার পেজ ডিজাইন করা লাগে আরকি। ওই সেম কনসেপ্টটা এখানে। আপনার কাছে অলরেডি প্রত্যেকটা কম্পোনেন্ট বানানো আছে। প্রত্যেকটা অ্যাটম, প্রত্যেকটা ছোট ইউআই ব্লক বানানো আছে। এখন আপনি আপনার মতো করে পেজটা ডিজাইন করুন। যেমনি ইউজ করতে হয়। ওইগুলোকে জাস্ট ইউজ করবেন। আর আলাদা করে প্রত্যেকটার জন্য আপনার HTML, CSS লেখা লাগবে। যেমন বাটনের জন্য আপনি কাজ করা আছে। বাটনের কম্পোনেন্টটা ইউজ করবেন। বাটনের HTML, CSS আপনার আলাদা করে লেখার দরকার নাই। শপিং কার্টের জন্য বানানো আছে। শপিং কার্টটা এখানে ইউজ করবেন। মানে পেজ হচ্ছে যে আপনি আপনার মতো যেমনি মনে হয় আপনি এরকম পেজগুলোকে ডিজাইন করবেন। কারণ আপনার কাছে সবকিছু বানানো আছে। রিউজ করবেন খালি জিনিসগুলা। আচ্ছা, এবার একটু ফোল্ডার স্ট্রাকচার বলি যে ফোল্ডার স্ট্রাকচার আসলে মানে অ্যাটমিক ডিজাইন প্রিন্সিপালি কিরকম ফোল্ডার স্ট্রাকচার মেইনটেইন করে আরকি। রিয়েক্ট যখন ইনস্টল করবেন ডেফিনিটলি এরকম একটা জিনিস আপনার চলে আসবে, সোর্স ফোল্ডার থাকবে। সোর্স ফোল্ডারের ভিতরে ফার্স্ট অফ অল আপনার এসেট নামে একটা ফোল্ডার থাকা লাগবে। এসেটের মধ্যে হচ্ছে যে আপনার যাবতীয় যত স্ট্যাটিক ফাইল থাকবে, ইমেজেস বলতে পারেন, তারপর পিডিএফ হইতে পারে, লোগো হইতে পারে, এসবিএস ফাইল থাকতে পারে, এসভিজি ফাইল থাকতে পারে, সব ওই ইমেজ বা যতগুলো স্ট্যাটিক ফাইল আপনি রেন্ডার করবেন সবগুলো এসেট ফোল্ডারের মধ্যে রাখবেন। তারপর থাকবে আপনার একটা কম্পোনেন্ট নামে ফোল্ডার, যেখানের মধ্যে হচ্ছে আপনি ৩ টা ফোল্ডার থাকবে সেপারেট। অ্যাটমস, মলিকিউলস, অর্গানিজম, এই ৩ ধরনের ফোল্ডার থাকবে আরকি। অ্যাটমের মধ্যে সবচেয়ে স্মলেস্ট কম্পোনেন্ট গুলো আপনি এখানে রাখবেন। যে সবচেয়ে ছোট কম্পোনেন্ট গুলো আরকি। তারপর থাকবে মলিকিউলস। মলিকিউলস এর মধ্যে থাকবে যে অ্যাটম গুলা দিয়ে মানে যে ইউআই ব্লক গুলো আপনি বানাইছেন, যেগুলো ইউজ করা যাবে মাল্টিপল জায়গায়, ওই মলিকিউলস গুলো এখানে থাকবে। এবং মলিকিউলস গুলো আর এটমস গুলোকে কম্বিনেশন দিয়ে যাই ইউআই সেকশন গুলো বানাইছেন, ওয়েব ব্লক গুলো এগুলো অর্গানিজমের মধ্যে থাকবে। কনটেক্সট হচ্ছে স্টেট আরকি। যারা রিয়েক্ট জানেন বা বিভিন্ন ফন্টিক ফ্রেমওয়ার্ক জানেন তারা জানেন স্টেট কেমনে ম্যানেজ করতে হয় আরকি। মানে গ্লোবাল স্টেটের কথা যারা জানেন। তো গ্লোবাল স্টেটের ক্ষেত্রে আমরা বিভিন্ন রেডাক্স ইউজ করি বা আ অনেক গ্লোবাল স্টেট ম্যানেজ করা যায় অনেকগুলা লাইব্রেরি দিয়ে। তো ওই লাইব্রেরি গুলার কনফিগারেশনের জন্য আপনি কনটেক্সট নামে একটা ফোল্ডার মেইনটেইন করবেন আরকি। আর ডাটা বলতে বোঝাচ্ছে যে আপনি যদি স্ট্যাটিক কোনো জেসন ফাইলে রাখতে চান, স্ট্যাটিক কোনো ডাটা আপনি আপনার সিস্টেমে রাখতে, যেমন ধরুন আমি এটাতে কোনো সার্ভার ইউজ করি নাই। আমি প্রোডাক্ট গুলোর জন্য জাস্ট একটা স্ট্যাটিক ফাইল বানায় রাখছি, জেসন ফাইল, যেটা দিয়ে ওখানে রেন্ডার করতেছি। তো ওই টাইপের যদি কোনো ফাইল থাকে, যেমন কোনো ক্লায়েন্ট ইনফরমেশন, কোনো স্ট্যাটিক কোনো নেভিগেশন ইনফরমেশন, ওই জিনিসগুলো যদি থাকে তাহলে আপনি জাস্ট একটা প্রোডাক্ট যে ডাটা একটা ফোল্ডার মেইনটেইন করবেন, যেখানের মধ্যে আপনি যে জেসন ফাইলটার মধ্যে আপনি সব জিনিস রাখবেন আরকি। তারপর পেজেস এর মধ্যে যতগুলো রাউটস থাকবে সবগুলোর জন্য আলাদা ইন্ডিভিজুয়াল ফাইল থাকবে আরকি এখানে পেজেস এর মধ্যে। এটা গেল সোর্স ফোল্ডার, এটা গেল কম্পোনেন্টস ফোল্ডার আর সোর্স ফোল্ডার। আর হচ্ছে অ্যাপ আর মেইন এগুলো তো আপনার রিয়েক্ট আপনাকে বানায় দিবে, আর কোনো কিছু না। আর হচ্ছে যে এখানে তো এই যে কনফিগারেশন ফাইলগুলো মাস্ট বি মেইনটেইন করা লাগবে। টেলিউনস এর কনফিগারেশন ফাইলগুলা, যে আপনার প্রাইমারি কালার কোনগুলো থাকবে, ফন্ট ফ্যামিলি কোনগুলো থাকবে, এগুলো আপনারা জাস্ট এখান থেকে সবকিছু মেইনটেইন করতে পারবেন আরকি। এটা গেছে ফোল্ডার স্ট্রাকচার। এর আরো অনেক কিছুই বলা আছে এখানে, মানে জিনিসগুলো এটা এই ফুল এমডি ফাইলটা আপনারা পড়লে আর অনেক কিছুই জানতে পারবেন। যেগুলো একদম স্ট্যান্ডার্ড ইন্ডাস্ট্রি প্র্যাকটিসে যেগুলো ফলো করে ওই জিনিসগুলো এখানে মেনশন করা আছে। তবে ফাইল নেম কনভেনশন এই জিনিসটা আসলে খুব স্ট্রিক্টলি মেইনটেইন করা উচিত। যেমন যখন ফাইল নেমিং কনভেনশন করবেন, প্রত্যেকটা কম্পোনেন্টের নাম আরকি, এই যে যতগুলো জেএসএস ফাইল থাকবে বা যতগুলো কম্পোনেন্ট থাকবে সবগুলো আসলে পেসকেল কেস মেইনটেইন করা ট্রাই করবেন। পেসকেল কেস কিরকম? মানে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার আসলে ক্যাপিটাল লেটার হবে। এটা হচ্ছে পেসকেল কেস বোঝায় আরকি। যেমন এটা ক্যাটেগরি সিটা বড় হতে, ফিল্টার এফটা বড় হতে হচ্ছে পেসকেল কেস। প্রত্যেকটা কম্পোনেন্ট আসলে পেসকেল কেস মেইনটেইন করার ট্রাই করবেন। এটা যদিও মানে কোম্পানি টু কোম্পানি ভেরি করে, মানে একেক ধরনের কোম্পানি একেক ধরনের কনভেনশন ফলো করে। বাট আমি যেহেতু এরকম দিচ্ছি এরকম ফলো করতে পারেন আরকি। তারপর ডাটা ফাইল মানে যত ধরনের জেএস ফাইল থাকবে, .js ফাইল থাকবে সবগুলো স্মল লেটার মেইনটেইন করবেন। স্মল লেটার দিয়ে আসলে করবেন আরকি। কনফিগারেশন ফাইলগুলো সবসময় স্মল লেটার দিয়ে শুরু হবে। ফোল্ডার নামটাও চাইলে কেবাব কেস ফলো করতে হয়। কেবাব কেস কিরকম? ধরেন প্রত্যেকটা ওয়ার্ডের জন্য আগে জাস্ট একটা করে হাইফেন দেয়, আর কিছু না। যেমন ধরুন আমি যদি বলি কম্পোনেন্ট অ্যাটম, যেমন ধরুন প্রোডাক্ট, প্রোডাক্ট ক্যাটাগরির জন্য এরকম হবে প্রোডাক্ট ক্যাটাগরি, এরকম। এটাকে কেবাব কেস বলে আরকি। মানে প্রত্যেকটা ওয়ার্ডের আগে একটা করে হাইফেন দেয়। কোড নেম এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। এটা আসলে মানে জিপিটি দিয়ে মানে এজেন্ট দিয়ে যখন কোড লিখান ওরা নিজেরাই আসলে খুব স্ট্রাকচার ওয়েতে কোড লিখে। এই নেমিং কনভেনশনটা খুব ভালো মতো ফলো করে আরকি।
সিমান্টিক এসটিএমএল তো আপনারা পড়ে আসছেন না ওয়েব অ্যাপ্লিকেশনে? সিমান্টিক এসটিএমএল কাকে বলে? যেমন ধরেন সেকশনের জন্য সেকশন ট্যাগ ইউজ করা, নেভিগেশনের জন্য নেভ ট্যাগ ইউজ করা, আর্টিকেলের জন্য আর্টিকেল ট্যাগ ইউজ করা, এই টাইপের গুলো আরকি। মানে সব ট্যাগ দিয়ে কাজগুলো করতে পারবেন, বাট সিমান্টিক দিয়ে আসলে ইটসেলফ এটা আসলে বলে যে এখানে এই ট্যাগটা আসলে কি ধরনের কনটেন্ট মানে কনজিউম করবে আরকি। তো ট্যাগ গুলো আসলে ওটা বলে ফেলে। যেমন আর্টিকেল দিয়ে আমি বুঝতেছি এখানে আর্টিকেল রিলেটেড জিনিসপত্রগুলো থাকবে। তারপর নেভিগেশন দিয়ে বোঝাচ্ছি এখানে নেভিগেশন রিলেটেড ডাটাগুলো থাকবে, এই টাইপের গুলো আরকি। এটা আপনারা পড়ে নিবেন এগুলো, বাকিগুলো এগুলো যত মানে যদি টাইম পান সুন্দর মতো পড়ে নিবেন আরকি। তো আপনাদের প্রতি ইনস্ট্রাকশন এটাই থাকবে যে স্যার যেহেতু আপনারা অলরেডি কাজ শুরু করছেন, আপনারা মাস্ট বি যখন ভাইভ কোডিং করেন আর যাই করেন না কেন, ডেফিনিটলি একটা ইনস্ট্রাকশন ফাইল মেইনটেইন করার ট্রাই করেন যে আপনারা এই ধরনের ডিজাইন প্রিন্সিপাল ফলো করেন, এবং আপনার টিম মেম্বারকে আপনি এনকারেজ করবেন যাতে করে আপনার কোডিং স্ট্রাকচারটা ফলো করে। মানে আপনারা নিজেরা বসে একটা ইট নট অ্যাবাউট যে আপনাকে ম্যান্ডেটরি অ্যাটমিক ডিজাইন প্রিন্সিপাল ফলো করা লাগবে। ট্রেডিশনাল আরো অনেকগুলা মানে ডিজাইন প্রিন্সিপাল আছে। যেমন ট্রেডিশনাল একটা হচ্ছে ফিচার ওয়াইজ ফোল্ডার করা, যেমন ফিচারের উপর বেস করে ফোল্ডার করে আলাদা করা। যেমন চেক আউটের জন্য চেক আউট নামে একটা ফোল্ডার করে চেক আউট রিলেটেড যতগুলো কম্পোনেন্ট থাকবে সবগুলো ওইখানের মধ্যে রাখা। যেমন ই কমার্সের ক্ষেত্রে কি আছে ড্যাশবোর্ড অ্যাডমিন নামে, অ্যাডমিনের যা কম্পোনেন্ট থাকবে অ্যাডমিন নামে একটা ফোল্ডারে রাখা। এটা আসলে ভেরি করে, ট্রেডিশনাল জিনিসটাও আছে, আবার আপনি চাইলে অ্যাটমিকও ফলো করতে পারেন। মানে অনেকগুলো ডিজাইন প্রিন্সিপাল আছে, আপনার কাছে যেটা হ্যান্ডি মনে হয় ওটা যখন একটা ইউনিফাইড যখন একটা ডিজাইন প্রিন্সিপাল ধরে নেন, এবং এটা প্রত্যেকটা টিম মেম্বার যাতে ওটা ফলো করে আগে, তাহলে দেখা যাবে যে কোডের মধ্যে মেনটেনেবিলিটি থাকবে, কোডের মধ্যে কনসিস্টেন্সি থাকবে। আদারওয়াইজ দেখা যাবে যে এক একজন এক ধরনের কোড লিখতেছেন, কারণ আপনি যে এজেন্টটা ইউজ করতেছেন আপনার টিম মেম্বার ওই এজেন্টটা ইউজ করতেছে না, ওই ও যে এজেন্টের যে প্রম্পট দিচ্ছে সেম প্রম্পট আপনি ইউজ করতেছেন না, যার কারণে দেখা যায় যে আপনি যে প্রম্পটটা লিখছেন ওই প্রম্পটের জন্য যে কোড লিখে দিছে আপনার টিম মেম্বার যে প্রম্পট দিছে ওই প্রম্পটে সেম কোড লিখতেছে না, তাহলে একজনের কোড একজন কোডের সাথে মিলবে না, মানে এক ধরনের ডিফারেন্ট প্যাটার্নের কোড লিখতেছেন আপনারা। তাহলে দেখা যাবে যে আপনার টিম মেম্বার যখন কোন একটা ধরুন আনএবল, ও যখন 3-4 দিন কোড করতে পারবে না, আপনাকে ওর ফাইলে কাজ করা লাগছে, যেহেতু ওর ভিন্ন প্যাটার্ন ফলো করছে আপনি ওর কোডটা বুঝতে অনেক টাইম লেগে যাবে, আপনার হিউজ একটা টাইম লস হবে আর কি। বাট যখন আপনার একটা ইউনিফাইড কোন একটা ডিজাইন প্রিন্সিপাল ফলো করবেন, একটা ইনস্ট্রাকশন ফাইল মেইনটেইন করবেন যে আমার কোডিং নেমটা এরকম হইতে হবে, এপি ইন্টিগ্রেশনের জন্য এরকম প্যাটার্ন ফলো করতে হবে, ফাইল নেম কনভার্সন এরকম হইতে হবে, তখন দেখা যাবে যে আপনারা সবাই সবার কোডটা বুঝতেছেন। তো আপনি যখন কাউকে কোনো টাস্ক সেন্ড করবেন ওকে মাস্ট বি ইনস্ট্রাকশন দিয়ে দিবেন যে প্রম্পট লেখার সময় এই প্রম্পট এই ইনস্ট্রাকশন ফলো করিও, বা এই ধরনের ফাইল নেম কনভার্সন ফলো করে এরকম ফোল্ডার স্ট্রাকচার মেইনটেইন করো। আমি যেভাবে যে স্ট্রাকচারে এপি ইন্টিগ্রেট করছি, সার্ভারে কোড ইন্টিগ্রেট করছি, সেম স্ট্রাকচার তুমিও ফলো করো, তুমি অন্যভাবে যেমন ধরেন আপনি হয়তো এক্সিওস ইউজ করছেন এপি ইন্টিগ্রেশনের জন্য, বাট আপনার টিম মেম্বার জানে না যে এক্সিওস ইউজ করা আছে প্রজেক্টে। ও প্রম্পটকে বলে মানে এআই কে বলে ওনা যে এক্সিকিউট করো, ও কি করছে জাস্ট ফেচ ইউজ করছে, তাহলে দেখা যায় যে একটা ফাইলে এক্সিকিউট হচ্ছে অন্য জায়গায় ফেচ ইউজ হচ্ছে। তো দেখা যায় যে আপনি যখন ফেজ যে ফাইল ইউজ করছেন ওখানে গেছে আপনি বুঝতেছেন না ফেজ কেন ইউজ করা হয়েছে, কারণ আপনি জানেন যে এক্সিকিউট দিয়ে সব কাজ ইজিলি করা যাচ্ছে, যে কারণ একজনের কোড জানেন না, মানে কোনো ইনস্ট্রাকশন ফাইল মেইনটেইন করেন না আর কি। ওই ধরনের ইউনিফাইড মানে কমিউনিকেশনটা থাকা লাগবে, আদারওয়াইজ কোডটা মানে স্ট্রাকচার এবং গুছানো হবে না। বুঝে গেছে স্যার? মানে আমি কেন আপনাদেরকে বারবার এটা বলতেছি, কারণ আপনারা অলরেডি কোড শুরু করছেন, কোড করতেছেন, বাট কোডটা তো বেশি মানে অর্গানাইজ বা অতটা স্ট্রাকচার হইতে নাই, আপনাকে ওই জিনিসটা মেনটেন করে চলতে হবে। কারণ যখন আপনারা আসলে ইন্টারভিউতে ডাক পাবেন আসলে এজ এ ফ্রেশার যেহেতু আছেন, সবকিছু আসলে কোড নিয়ে জিজ্ঞেস করবে না। ওরা যখন আপনি বলবেন যে আপনি একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন, ওরা আপনাকে খুঁটে খুঁটে জিজ্ঞেস করে ট্রাই করবেন যে আপনি কোন ধরনের মানে কি স্ট্রাকচারে কোড করছেন, কি ধরনের প্যাটার্ন ফলো করছেন, আপনি যখন কোড করতে গেছেন আপনি কি ধরনের প্রম্পট দেন, এমনকি এখন প্রম্পট নিয়ে জিজ্ঞেস করে মানে ইন্টারভিউতে আর কি, যে যেমন আমাকেও জিজ্ঞেস করেছে আপনি কি ধরনের প্রম্পট লিখেন, প্রম্পটের জন্য আপনি কি ধরনের স্ট্র্যাটেজি ফলো করেন, কি ধরনের কন্টেক্সট দিয়ে থাকেন, এই টাইপের জিনিসগুলো মানে অ্যানালিটিক্যাল স্কিলগুলো আসলে মানে দেখার ট্রাই করে। তো আপনার এই জিনিসগুলো আপনার মেইনটেইন করা লাগবে স্ট্রিক্টলি, যে একটা অর্গানাইজ ওয়েতে কোড লেখা, মেইনটেনেবল তো কোড লেখা, যাতে করে আমিও আপনার কোডটা বুঝতে পারি, আমি আপনার কোড দেখলে যাতে বুঝতে পারি যে এই ফাইলটা আসলে ইউআই এর কোন জায়গায় আছে, মানে কোন একটা বাটনের কালার যদি আমি চেঞ্জ করতে বলি আপনাকে, আপনি যাতে ইনস্ট্যান্ট গিয়ে বাটনের কালারটা চেঞ্জ করতে পারেন, কারণ আপনি জানেন যে কোন জায়গায় চেঞ্জ করলে এই বাটনের ইউআই এই জায়গায় কোডটা চেঞ্জ হবে আর কি। বাট আপনি যদি জাস্ট ব্লাইন্ডলি কোড করে যান, ব্লাইন্ডলি জাস্ট ভাইভ কোডিং করে যান, তাহলে আপনার কোডের কোনো আন্ডারস্ট্যান্ডিং থাকবে না। আর আমি আপনাকে স্ট্রিক্টলি আপনাদের যে সেকেন্ড অ্যাসেসমেন্ট হয়েছে ওখানে আপনাকে বলছি যে হয়তো আমি এখন ছাড় দিচ্ছি কিন্তু ফাইনালি আপনাকে ছাড় দেওয়া হবে না, আপনি যদি বলতে না পারেন আপনি মার্কস পাবেন না, কারণ আমি ধরে নেবো যে আপনি কোনো কোডই করেন না, কারণ আপনি কোড যদি করতেন আপনি কোড এক্সপ্লেন করতে পারতেন, আমি জাস্ট ইন্ডিভিজুয়াল ফাইল ধরে ধরেও জিজ্ঞেস করতে পারি যে মানে এই কাজটা কি, এই ফাংশনটা আপনি কেন ইউজ করছেন, যদি আপনি বলতে না পারেন তাহলে স্যার মানে এটা খুবই হতাশাজনক হবে আর কি। আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা স্যার এটা নিয়ে, যে এই একটা ডিজাইন প্রিন্সিপাল থেকে পড়াইলাম যে এটা জিনিসটা বুঝেন নাই বা এটা কেন ম্যান্ডেটরি লাগতেছে আপনার, বা আপনারা কেমনে ফলো করবেন, এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা?
মাহবুব जी सर। বুঝছেন মানে যা পড়াইলাম? जी सर। আর যারা অলরেডি ফ্রেমওয়ার্ক বেস কাজ করতেছেন তাদের কারো কোনো কোশ্চেন কনফিউশন আছে বা তারা কি মেনটেন করতেছেন এরকম জিনিসপত্রগুলা? আমি কি স্যার এখন ইন্ডিভিজুয়াল ধরে ধরে জিজ্ঞেস করবো? আপনারা কি মেনটেন করতেছেন মাহবুব? सर বুঝি নাই কি বললেন? আপনারা কি আপনাদের প্রজেক্ট স্ট্রাকচারে এরকম জিনিস মেনটেন করতেছেন, মানে কোন একটা ডিজাইন প্রিন্সিপাল মেনটেন করে কোড করতেছেন? জি স্যার, আমরা স্যার এমবিসি প্যাটার্ন ফলো করতেছি। এমবিসি তো আলাদা প্যাটার্ন স্যার, ওটা তো এমবিসি প্যাটার্ন। আমি বলছি এরকম ডিজাইন কনসিস্টেন্সি মেনটেন করার জন্য, মানে ফোল্ডার মেনটেন করা, ফিচার ওয়াইজ ফোল্ডার মেনটেন করা, কোডগুলোকে একটা স্ট্রাকচার ওইতে লেখা, এই জিনিসগুলো আপনারা মেনটেন করতেছেন কিনা? না স্যার, এখন আপাতত আমাদের সব কম্পোনেন্ট গুলো একসাথে আছে, যেহেতু আপনি বললেন আজকে, তো স্যার এই স্ট্রাকচার করে দেবো, ফোল্ডার করে দেবো। হ্যাঁ, বিষয়টা এরকম না যে আপনাকে অ্যাটমিক ডিজাইন প্রিন্সিপাল ফলো করতে, আপনারা নিজেরা ছেড়ে আপনাদের যেটা কমফোর্টেবল ওরকম, মানে সবাই যাতে সেম স্ট্রাকচারে থাকেন আর কি, ওটা আপনারা মেনটেন করবেন আর কি। এবং এটা ছেলে আপনারা ওকে মেনশনও করবেন যে স্যার আমরা এই ধরনের স্ট্রাকচার ফলো করে আপনার কোডগুলো করতেছি। বুঝে গেছে? ঠিক আছে। আর হচ্ছে আমি আপনাকে এই গিটহাবের লিংক দিয়ে দিব আপনাদেরকে, এই ফুল রিপোজিটরি লিংক আপনাদেরকে দিয়ে দিব। আপনারা জাস্ট অ্যাটমিক ডিজাইন যে একটা এমডি ফাইল আছে, জাস্ট একটু মাল্টিপল টাইম একটু গো থ্রু করবেন আর কি। আর আমি আপনাকে কয়েকটা ব্লগের লিংকও দিব আপনাদেরকে, আমি বিএলসি তে ক্রিয়েট করে দিচ্ছি পোস্টটা। তো ওইখানেও আপনারা মানে ডিফারেন্ট কিছু এরকম ডিজাইন গাইড আছে অনেকগুলো, এগুলো আপনারা পড়তে পারেন, যেটা আপনাদের বেশি কমফোর্টেবল মনে হচ্ছে ওটা আপনারা অ্যাডপ্ট করবেন আর কি আপনাদের কোডে। আমি আপনাদেরকে আমাদের একটা রিয়েল টাইম প্রজেক্টের একটা দেখাই আপনাদেরকে। যেমন এখানে একটা কম্পোনেন্ট নামে একটা ফোল্ডার আছে, দেখেন এখানে অ্যাটমস এর মধ্যে কতগুলো ফাইল, এখানে প্রায় 250 উপর ফাইল আছে জাস্ট একটা অ্যাটমস এর মধ্যে আর কি, ফোল্ডারের মধ্যে, মানে এত ছোট ছোট ব্লক করে ডিভাইড করে রাখছে। এবং অ্যাটমস এর মধ্যে আবার আলাদা করে ফিচারও স্ট্রাকচার করে রাখছে, চার্টের জন্য কোনগুলো হবে, অপটিমাইজের জন্য কোনগুলা, টেবিলের জন্য কোনগুলা হবে, মানে এরকম অনেকগুলা গিয়া করে ওরা ভাগ করে রাখছে আর কি। তো অ্যাটমস এর পরে অ্যাটমস গুলা দিয়ে আবার অনেকগুলো কমনের জন্য অনেকগুলা ফাইল ক্রিয়েট করছে। তারপর হচ্ছে ফিচার স্পেসিফিক অনেকগুলো ফাইল ক্রিয়েট করে রাখছে। আবার মলিকুলস নামে একটা ফোল্ডার আছে, এখানের মধ্যে আবার ফিচার ওয়াইজ কম্পোনেন্ট ক্রিয়েট করে রাখছে ওরা। যেমন এই ব্রোকার রিভিউর জন্য অনেকগুলা কম্পোনেন্ট, ব্রোকার রিভিউ ফিচার ইউজ হবে এগুলো বলা আছে। তারপর চার্টসের জন্য কোন ধরনের মলিকুলস আমরা ইউজ করবো, এরকম করে আলাদা করে ভাগ করা আছে। ওরা 2টা লেভেল পর্যন্ত গেছে, অর্গানিজম যায় নাই, পরে ওরা এটাকে ইউআই ব্লক হিসেবে ধরে নিছে আর কি। অনেক মানে যত বেশি প্রজেক্ট স্কেল করবে, গ্রো করবে, তখন আপনার এই ফাইলগুলো তত বেশি বাড়তে থাকবে আর কি। বাট তখন বাড়ুক কোনো সমস্যা না, তখন আপনার জন্য কোডটা আসলে মানে মেইনটেনেবল থাকবে আর কি, আপনার আলাদা করে এক্সট্রা কোনো হেডেক নেওয়া লাগবে না যদি আপনারা এরকম ইউনিফাইড কোনো একটা ডিজাইন গাইড ফলো করেন আর কি। আর আপনারা তো মেবি সবাই সিএসএস কোন একটা ফ্রেমওয়ার্ক ইউজ করতেছেন, মেবি টেলিউইন বা বুটস্ট্র্যাপ এরকম। আপনারা কি কেউ ম্যাটেরিয়াল ইউজ করছেন কখনো? ম্যাটেরিয়াল ইউআই যেমন ডেইজি ইউআই আছে, চাক, কে ইউজ জি করতেছেন? স্যার, ইউজ করছি আগে, কিন্তু আমাদের এই প্রজেক্ট ইউজ করি নাই। আগে করা হয়েছে যে এখানে স্যার কম্পোনেন্ট গুলো স্যার দেওয়া থাকে, তো সহজ ইউজ করা যায়। আমি আপনাদের দেখি নেক্সট ক্লাসে, ওকে ডেইজি ইউজ করছেন, হ্যাঁ নাইস। আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখবো যে কয়েকটা মানে বেশ পপুলার কয়েকটা কম্পোনেন্ট ইউআই আপনাদেরকে দেখানোর জন্য, যে কোম্পানি এগুলো কাজ করে এবং এগুলো আপনারা ইউজ করতে পারেন। এগুলো দিলে ডিজাইন করা খুব ইজি, মানে আপনার এক্সট্রা করে ডিজাইনের জন্য হেডেক নেওয়া দরকার নেই। আমি চাই যে আপনারা আসলে লজিকের উপর বেশি টাইম দেন, মানে ডিজাইনটা যাতে অলরেডি বিল্ডিং থাকে, বিল্ডিং জিনিসগুলো আপনাকে ইউজ করেন আর কি। তাহলে আপনি এক্সট্রা হেডেক কম, যে আপনার লজিক বা আপনার বিজনেস নিয়ে বেশি কাজ করেন। মানে যত বেশি বিজনেস বুঝবেন আপনাদের প্রজেক্টের, তত বেশি আপনাদের জন্য নলেজেবল হবে আর কি। তো ডিজাইনের জন্য যেহেতু এক্সিস্টিং কিছু জিনিস বানায় রাখছে ওরা, টেলিউন প্লাস আছে, ডেইজি ইউআই আছে, চাকরা আছে, তারপর হচ্ছে বিউর মনে কোয়াসার আছে, বিউটিফাই আছে, অনেকগুলো আছে। মানে তো যেগুলো বেশি পপুলার, যেগুলো কমিউনিটি অনেক বড়, চাইলে আপনারা এগুলো ইউজ করতে পারেন আর কি, তাহলে আপনার জন্য ভালো হবে আর কি। আর যারা মানে এরকম ফ্রেমওয়ার্ক বেস করতেছে না, তাদের জন্য অনেকগুলো কম্পোনেন্ট লাইব্রেরি আছে, তারাও চাইলে এগুলো ইউজ করতে পারে।
যারা জাস্ট সিম্পল রো HTML CSS দিয়ে কোড করতেছেন আর কি। ঠিক আছে? আর কারো কোনো কোয়েশ্চেন আছে স্যার? স্যার আগামীকালকে কি ক্লাস নেবেন? স্যার আমি এটা আসলে ডিপেন্ড করতেছে যে কালকে নিব কিনা। যদি কালকে নিয়ে আমি আসলে রাতে ইনফর্ম করবো না তানবীরকে, আদারওয়াইজ নাহলে হয়তো সোমবারে নিতে পারি সবারটা একসাথে। আপনারা যারা ইউ1 এর আছে কাইন্ডলি জাস্ট আপনাদের সেকশনের নাম দেন, আপনার আইডিটা লিখেন। আর তাবাসসুম কাইন্ডলি একটু নোট নিয়েন আর আমাকে শর্ট আকারে দিন আর কি আইডি গুলো, ওকে স্যার। জাস্ট ইউ1 এর গুলো। ইউ1 এর সবাইকে লিখে ফেলছেন আইডি? তাবাসসুম নোট নিয়েছেন আপনি সবাই? জি স্যার। ওকে, আপনার F2 যারা আছেন তারা আপনার সেকশন হচ্ছে আপনার আইডি গুলো লিখেন। আর তানবীর কাইন্ডলি একটু নোট নিয়েন। তানবীর ডান? সবারটা নিচের নোট? ওকে।